খুবই ছোট্ট করে বলি। আমি যখন কলেজে পড়ি তখন আমি মডেলিং শুরু করি। আসানসোল আমার বাড়ি। তো সেখানে বেশ কিছু শ্যুট করেছিলাম মেকআপ আর্টিস্টদের জন্য। তারপরে শ্যুট করি কলকাতাতে বিভিন্ন জুয়েলারি ব্র্যান্ডস, শাড়ির জন্য। তো দুর্গাপুরে একটা জুয়েলারি শ্যুট করেছিলাম, যেখানে বড় বড় হোর্ডিং পড়েছিল সারা দুর্গাপুরে, এবং এটা আমার স্বপ্ন ছিল। আমি ছোটবেলায় রাস্তায় যেতে যেতে একবার দেখেছিলাম যে একটা হোর্ডিংয়ে খুব সুন্দর একটা মেয়ের ছবি। তখন আমার দেখে মনে হয়েছিল, ইস যদি ওখানে আমার ছবিটা কোনোদিন থাকে। তো স্বপ্ন দেখলে স্বপ্ন হয়তো পূরণ করা যায়, তার জন্য চেষ্টা করতে হয়, পরিশ্রম করতে হয়। তো তারপরে এই শ্যুটগুলো করতে করতেই কলকাতায় থাকা, তারপর হঠাৎ একদিন আমাদের অপরাজিতা অপুর প্রোডাকশন হাউস থেকে আমাকে ফোন করা হয়। প্রথমে ফোন এসেছিল, তারপর আমি ভেবেছিলাম যে নিশ্চয়ই কোনো ফেক কল, এটা হতে পারে না, যে আমায় ডাকছে অডিশন দেওয়ার জন্য, দেখা করার জন্য। তারপরে আমি আরও কয়েকজনের কাছ থেকে জিজ্ঞেস করলাম যারা ওই প্রোডাকশনে কাজ করছে। তো সেখানে বললো যে না না, এটা জেনুইন, প্লিজ যা। তো তারপরে আমি মায়ের সাথে গেলাম। তো সেখানে গিয়ে আমাকে চ্যানেল এবং প্রোডাকশন হাউস অপু হিসেবে অ্যাকসেপ্ট করলো। ওদের মনে হয়েছিল যে আমি হয়তো এই চরিত্রটার জন্য পারফেক্ট। এবং তোমাদের ভালোবাসায় অপরাজিতা অপু কিন্তু সত্যি, হয়তো পারফেক্ট বলবো না, বাট আমি অনেকটা ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে। তোমরা অপুকে নিজের ঘরের মেয়ে করে নিয়েছো, ইভেন এখনও অনেকে আমাকে অপু বলে ডাকো, সেটা আমার খুব ভালো লাগে এবং সেই ভালোবাসাটা তোমাদের কাছ থেকে পাই। এবং তারপরেই আস্তে আস্তে বাকি প্রজেক্টগুলো করা। তো ছোট্ট করে বললাম, ব্যাপারটা খুব শুনতে খুব সহজ মনে হলেও এতটা সহজ নয়। যে কোনো স্বপ্ন পূরণ করতেই অনেক কষ্ট করতে হয়, পরিবারের সাপোর্ট লাগে। তো তোমাদের সাপোর্ট লাগে সব থেকে। আমাদের কাছে ভগবান আমাদের দর্শকের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা এখানে পৌঁছতে কখনোই পারবো না। তাই তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো, ভালোবাসা দিচ্ছ, এবং কথাকে তোমরা যে ভালোবাসাটা দিচ্ছ সেটার জন্য আমরা সবাই ভীষণ আপ্লুত। এবং বারবার আমরা বলি যে তোমাদের জন্য এতটা পরিশ্রম করা, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তাই তোমরা যখন এতটা ভালোবাসা দাও, তখন আমাদের ভালোবাসাটা আমরা আরো দ্বিগুণ করে ফিরিয়ে দিই ভালো এপিসোডসের মাধ্যমে। আর আশা করছি আগামী এপিসোডগুলো কথাতে তোমাদের খুব ভালো লাগবে। ও দর্শক চেয়েছে অগ্নির মা কেন আসছে না, প্লিজ অগ্নির মাকে আনা হোক। তো অগ্নির মাকে তোমাদের রিকোয়েস্ট, এবং তোমরা যে ফিডব্যাকগুলো দাও সেগুলো কিন্তু আমরা চেষ্টা করি ফলো করার, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা একটু একটু করে ট্র্যাক চেঞ্জ করি। তোমাদের কিছু ভালো না লাগলে সেই অনুযায়ী চেষ্টা করি আমরা করার। তো অবশ্যই তোমাদের ফিডব্যাকটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো অগ্নির মা চলে এসেছে, আশা করছি পরের এপিসোডগুলো তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। চলুন হাতে তালি হোক সবাই মিলে। কিন্তু একটা কথা বলি, আমি কিন্তু অভিনয় যাইনি, এখন অভিনয় বাকি আছে। এই যে থরলি আপনি অডিয়েন্সের সামনে বললেন, এটা ক্যামেরার সামনে কতবার কাট হতো, এটা আমি শুধু জানতে চাইছি। ক্যামেরার সামনে এটা কতবার কাট হতো? এই ডায়লগটা এতক্ষণ থরলি বললো, একবার মুখস্থ, একের জন্য দুই বুক তিন তো চারে বেদ পাঁচ পঞ্চম ছয় সাত বললো, কিন্তু কতবার? এটা তো মুখস্থ না, এটা তো মনের কথাগুলো বললাম, সেজন্য এটাতে কোনো কাজ নেই। এটা কাজ নেই অবশ্যই, কিন্তু এটা যদি অভিনয়ের মাধ্যমে হতো কতবার কাট হতো? এটা না, আমাদের শুধুমাত্র ডায়লগ বলার ক্ষেত্রে কাটটা হয় না। অনেক সময়তে লাইটের কারণে হয়, ফোকাস না হলে হয়, কস্টিউম ঠিক না থাকলে হয়, চুলটা হয়তো একটা এদিকে রয়ে গেছে সেটার জন্য হয়, অনেক কিছুর জন্য অনেক ব্যাপার। মানে দেখে যতটা মনে হয় যে খুব সহজ ব্যাপারটা, চারটে কথা বলে দিলাম হয়ে গেল, সেটা কিন্তু হয় না। অনেকে যারা শুটিং বিটিএস তোমরা দেখো যে ক্যামেরার পেছনে কি করে শুটিংটা করছি আমরা, তো সেটা দেখলে হয়তো বুঝতে পারো অনেক কিছু থাকে, অনেক কিছু মিলিয়ে একটা গোটা টিম হয়, এবং তারপরে সেই ফিডব্যাকটা, মানে সেই রেজাল্টটা তোমরা টিভিতে 30 মিনিট এপিসোডটা দেখতে পাও। ওকে, তা চলুন, বুঝতে পেরেছি যা বলার বলে দিয়েছি, পরীক্ষা নিয়ে নিয়েছি। তো একটা কথা বলি, একটা জিনিস জানা হয়নি, যেটা হচ্ছে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আসানসোল, নিজের বাড়ি আসানসোল, এবং কলকাতাতে টালিগঞ্জে থাকি। ও, তাহলে হাজার জোর হাজার তালি হোক। তো এইবার আমরা চলে যাব মূল পর্বে, যার জন্য উনি, হ্যাঁ মূল পর্বে বলতে যার জন্য উনি আজকে ফেমাস। উনি বললেন আমাকে অপু বলে ডাকলে খুব খুশি হব। আমরা সবাই কথা বলে জানি, আজকে নামটা সবাই জেনে গেলাম। তো একটা ডায়লগ হবে, আগে কোনটা হবে? অবশ্যই অবশ্যই, এবং আমার পাচক মশাইয়ের সাথে সবসময় আমি ঝগড়াই করি। তো প্রথম দিকের একটা ডায়লগ বলি, যেটা আমার এখনো খুব পছন্দের। হ্যাঁ হ্যাঁ, কি মেজমার কাছ থেকে জুনিকে বাঁচাতে সেই চেষ্টাই আমি প্রচন্ড ভাবে করছি, কারণ আমি কিন্তু এখনো, হ্যাঁ বলো। উনি সিরিয়াল দেখে ছেলে, মানতে হবে। আমার কাকা হোক দাদা হোক, উনি সিরিয়াল দেখে। তো ওনার জন্য একটা ছোট্ট করে হাতে তালিতে হবে, সবাই মিলে একটু জোর করে। নিশ্চয়ই, এবং আমার খুব ভালো লাগছে যে আপনি এত ডিটেলে, মানে এত মন দিয়ে দেখেন।
তো আমি চেষ্টা করছি জুনিকে বাঁচানোর। আমি কিন্তু এখনো মানে কথা কিন্তু এখনো শিওর হয়নি যে মেজমাই জুনির ক্ষতি করার চেষ্টা করছে, সেটা এখনো কথা জানতে পারেনি। তোমরা জানো কিন্তু কথা তো জানে না। সে তো অগ্নির মা আর আমি মিলে জুনিকে বাঁচিয়ে নিলাম, সে অবশ্যই বাঁচিয়ে নেব, কিন্তু কে করেছে সেটা এত তাড়াতাড়ি হয়তো কথা জানতে পারবে না। এই টুইস্টগুলো একটু একটু করে রেখে দিতে হবে। তো যেদিন কথা জানতে পারবে যে মেজমা এগুলো করছে, সেদিন কি হবে আমিও জানি না। আচ্ছা বেশ, একটা